এটা হচ্ছে এমন একটা গোয়েন্দা কাহিনী যার দুই প্রধান চরিত্র হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর চীনের শি জিনপিং, এবং আরেকটি মূল চরিত্র হলো বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য। আর এই পণ্য কি করে আমেরিকার অর্থ ব্যবস্থাকে পুরো খোকলা করে দিয়েছে তা জানলে স্তম্ভিত হয়ে যাবেন। বিষয়টি স্পষ্ট করতে গেলে আরও একটু এগোতে হবে। ধরুন আপনি একজন গোয়েন্দা, আপনার সামনে টেবিলে ছড়িয়ে আছে হাজার হাজার নথি, জাহাজের রেজিস্ট্রেশন, কাস্টমস ডিক্লিয়ারেশন, ইনভয়েস, শিপিং রুট, আর আপনার সামনে রয়েছে এমন একটা প্রশ্ন যেটার উত্তর খুঁজতে গিয়ে আপনি ঘুম হারিয়েছেন। কি সেই প্রশ্ন? প্রশ্নটা কিছু পণ্য নিয়ে। পণ্যের জন্ম হয়েছে চীনে, কিন্তু আমেরিকার বন্দরে সে ঢুকেছে অন্য দেশের পরিচয় নিয়ে। কেউ তার নাম বদলে দিয়েছে, ঠিকানা বদলে দিয়েছে, মানে পণ্যটির লেবেলই বদলে গেছে। আমেরিকায় ঢোকা হাজার হাজার পণ্যের মধ্যে থেকে আপনাকে যদি সেই পণ্যটা বেছে বের করতে হয়, তাহলে সেটা কি খড়ের গাদায় ছুঁচ খোঁজার চেয়েও কঠিন কাজ? আর এই কাণ্ডের পেছনে লুকিয়ে আছে বিপুল টাকার অঙ্ক। কত? বছরে 19 থেকে 26 বিলিয়ন ডলার, মানে প্রায় 2.5 লাখ কোটি রুপি। সম্ভাব্য মোট ক্ষতির পরিমাণ অবশ্য এর 10 গুণেরও বেশি, 303 বিলিয়ন ডলার পর্যন্ত। আর এই রহস্যের তালিকায় নাম রয়েছে 40টিরও বেশি দেশের, এবং এই 40টি দেশের মধ্যে রয়েছে ভারতের নামও। আরও অনেক বড় বড় দেশের নামও রয়েছে এই তালিকাতে। আর ট্রাম্প প্রশাসন এবার বুঝেছেন এই বিপুল অর্থের লোকসান কোনো মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। আর তাই এই রহস্য সমাধানের ভার এবার দেওয়া হয়েছে একটা অ্যালগরিদমকে, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে, যার নাম রাখা হয়েছে ডিটেকটিভ বর্ডার। কি এই ডিটেকটিভ বর্ডার? কি কাজ করবে এই এআই? এটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের গল্পটা শুরু হচ্ছে যে রহস্য দিয়ে, তাতে কোনো মার্কাটারি নেই। এই রহস্যের অস্ত্র হলো কাগজ। লক্ষ কোটি টাকার পণ্য নিয়ে তৈরি হয়েছে বিপুল রহস্য। আর এর পেছনে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, চীনের মস্তিষ্ক। কীরকম? মনে করুন চীনের কোনো শিল্পাঞ্চলের একটি কারখানা। সেখান থেকে ভেসে আসছে মেশিনের শব্দ, শ্রমিকদের ব্যস্ততা। একটা পণ্য তৈরি হচ্ছে, হয়তো একটা ইলেকট্রনিক যন্ত্রাংশ, হয়তো একটা সোলার প্যানেলের অংশ, হয়তো স্টিলের কোনো পাইপ। এই পণ্য যদি সরাসরি আমেরিকায় যায়, তাহলে তার উপর চাপবে বিপুল শুল্ক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই চীনা পণ্যের উপর শুল্কের পাহাড় চাপিয়েছেন। তার উদ্দেশ্য পরিষ্কার, চীনা পণ্যকে আমেরিকার বাজারে দামি করে দাও, যাতে আমেরিকান শিল্প আবার নিঃশ্বাস নিতে পারে, সেখানের কলকারখানা ফের চালু হতে পারে। কিন্তু চীন তো হাত গুটিয়ে মেনে নেওয়ার পাত্র নয়। তারা চুপচাপ তাদের চাল খেলে ট্রাম্পকে ধরাশায়ী করে দিয়েছে। মানে ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন নিজের মতো করে, আর শি জিনপিং নীরবে ট্রাম্পের লম্ফজম্প দেখে মুচকি হেসেছেন। আর নতুন কৌশলে গত আর্থিক বছরে পণ্য রপ্তানি থেকে তাদের লাভ হয়েছে আকাশ ছোঁয়া। কি করে এমন আশ্চর্য কাণ্ড হলো? খুব সুকৌশলী এক পরিকল্পনায়। চীন করলো কি, তাদের পণ্যটা সরাসরি আমেরিকায় না পাঠিয়ে প্রথমে পাঠালো অন্য একটা দেশে। সেখানে হয়তো পণ্যটির সামান্য উন্নতি করা হলো, চটকদারি করা হলো, বা কতগুলো নাটবল্টু লাগানো হলো, প্যাকেট বদলানো হলো, একটা নতুন ইনভয়েস তৈরি করা হলো। আর সেই মুহূর্তেই কাগজে কলমে পণ্যটি আর চীনের থাকলো না, মানে এটা আর মেড ইন চায়না থাকলো না, হয়ে গেল সেই অন্য দেশটির। তারপর নতুন পরিচয় নিয়ে পণ্যটি নির্বিঘ্নে ঢুকে পড়ল আমেরিকার বন্দরে। চড়া শুল্ক আর তার উপরে বসলো না, কারণ কাগজে কলমে সে তো আর চীনা পণ্য নয়। এই খেলাটার একটা গালভরা নাম আছে। বাণিজ্য জগতে একে বলা হয় ট্রান্সশিপমেন্ট। আর এই বিষয়টি ট্রাম্প যখন বুঝতে পারলেন, তখন তার ক্ষতি হয়ে গেছে 303 বিলিয়ন ডলার। কার্যত মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। ব্যাপারটা বুঝুন, এই টাকাটা শুধু রাজস্ব হারানোই নয়, এই টাকা আমেরিকার শিল্পনীতির গোটা ভিত্তিকে
একেবারে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ট্রাম্প যে উদ্দেশ্যে শুল্ক বসিয়েছিলেন, মানে আমেরিকান শিল্পকে রক্ষা করা, সেই উদ্দেশ্যই যদি চীনের চালে ব্যর্থ হয়ে যায়, তাহলে তার গোটা নীতিটাই তো অর্থহীন হয়ে পড়ে। আর এই কারণেই এখন এই যুদ্ধ শুধু চীনের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ চীনের গোটা আন্তর্জাতিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে। মানে ভাবুন, এতদিন আমরা জেনে এসেছি ট্রাম্প শুল্ক বসিয়ে বিরাট টাইট দিয়েছেন চীনকে, আর এখন দেখা যাচ্ছে পুরো বজ্র আটনি আর ফসকা গেরোর গল্প। পাগলা জগায়ের এখন বিছানায় উপুর হয়ে চিৎকার করে কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিল খেয়ে কিল হজম করে গেলে তো হবে না, এবার পাল্টা তো কিছু করা দরকার। ট্রাম্প তাই তার তাবড় অর্থনৈতিক বিশেষজ্ঞদের এর প্রতিকার বার করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারাও বুঝতে পারছেন না এই বিপুল পণ্য সমুদ্রের মধ্যে থেকে চীনা উৎসের পণ্য কি করে বাছা হবে। কোন পণ্যের মধ্যে চীনের অংশ আছে তা বের করতে গেলে তো ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে। কিন্তু কিছু তো করতেই হবে। ট্রাম্প সাহেবের পরামর্শদাতারা তাকে বুঝিয়েছেন শুধু কাস্টমস অফিসার দিয়ে এই বিশাল জটিল বিশ্বজোড়া জাল ধরা প্রায় অসম্ভব। প্রতিদিন হাজার হাজার কন্টেনারে লক্ষ লক্ষ পণ্য আমেরিকার বন্দরে ঢোকে। প্রতিটার পেছনের উৎস কি করে মানুষের পক্ষে তার ভেতরে গিয়ে ধরা সম্ভব? তাই ট্রাম্প প্রশাসন এবার হাতে তুলে নিয়েছে এক নতুন অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই এআই ব্যবস্থার নাম দেয়া হয়েছে ডিটেকটিভ বর্ডার। কি মনে হচ্ছে হলিউড সিনেমার কোনো চটকদার পোস্টার? নামটাই যেন একটা সিনেমার শিরোনাম। কিভাবে কাজ করবে এই ডিটেকটিভ? আসুন সেটা জানলে আর এক দফা হাসতে পারবেন। এই এআই ডিটেকটিভ তার প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ করবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিটি সূক্ষ্ম প্যাটার্ন। কোন দেশ থেকে কি পণ্য বেরোলো, তারপর তা কোথায় গেল, সেখান থেকে আবার কোথায় গেল, দাম কত হলো, এর কাঁচামাল কোথা থেকে এলো, ইত্যাদি ইত্যাদি। প্রায় সুকুমার রায় সেই গেছো দাদাকে খোঁজার মতো আর কি। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর তারা খুঁজবে সেটা হলো কোনো দেশের রপ্তানি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে গেল কিনা। ধরুন চীন থেকে আমেরিকায় কোনো নির্দিষ্ট পণ্যের রপ্তানি কমে গেছে, আর ঠিক একই সময় একই ধরনের পণ্যের রপ্তানি অন্য কোনো দেশ থেকে অস্বাভাবিক হারে বেড়ে গেছে, তাহলে ওই দেশকে ক্যাঁক করে চেপে ধরবে ট্রাম্পের এআই। আর এই দেশগুলোর নামের তালিকা হাতে পেয়ে মাথা খারাপ হয়ে গেছে ট্রাম্প প্রশাসনের। কীরকম? এবার আসবো সে কথায়। ট্রাম্পের হাতে এরকম কতগুলো দেশের তালিকা এসেছে জানেন? একটা নয়, দুটো নয়, 10টা নয়, মোট 40টা দেশের মাধ্যমে চীন এই কাজ করে চলেছে বলে প্রাথমিকভাবে আমেরিকা জানতে পেরেছে। আর কারা এই দেশ? মার্কিন প্রশাসনের প্রকাশিত রিপোর্টে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ট্রান্সশিপমেন্ট রুটের এই তালিকায় রয়েছে কানাডা, মেক্সিকো, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, এবং আছে ভারতও। মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এই গোটা ব্যবস্থাকে একটা নাম দিয়েছেন, দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম, মানে মহা ছদ্মবেশী কেলেঙ্কারি। নাভারোর বক্তব্য, চীনের উপর যত বেশি করে শুল্ক বসবে চীনা রপ্তানিকারকরা তত বেশি বিকল্প পথ খুঁজবেন, আর সেই বিকল্প পথ হয়ে উঠতে পারে এই 40টি দেশ। এখন প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি এই খেলার অংশ, নাকি ভারতের নাম এখানে এসেছে এই কারণে যে ভারত এখন বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ চায়না +1 বিকল্প উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে? এখানেই লুকিয়ে আছে রহস্যের সবথেকে জটিল স্তর। একটি রহস্য কাহিনীতে সবচেয়ে কঠিন কাজ হলো নির্দোষ আর অপরাধীর মধ্যে পার্থক্য করা, কারণ দুজনেই একই ঘরে দাঁড়িয়ে থাকে, কারণ দুজনের কথাই প্রায় একই রকম শোনায়। ভারতের ক্ষেত্রেও ঠিক এই রকম সমস্যায় পড়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের বহু বড় সংস্থা চীনের উপর নির্ভরতা কমাতে চাইছে। তারা নতুন কারখানার জায়গা খুঁজছে, নতুন সরবরাহ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে, আর এই তালিকায় ভারত হচ্ছে সবথেকে বড় সম্ভাবনাময় একটি নাম। এটাই ভারতের জন্য বিশাল সুযোগ, কিন্তু ঠিক এই সুযোগের আড়ালেই লুকিয়ে থাকতে পারে বিপদ।
কারণ যদি কোনো ভারতীয় কারখানায় যৎসামান্য চীনা যন্ত্রাংশ আসে, সামান্য অ্যাসেম্বলিং হয়, আর তারপর সেই পণ্য মেড ইন ইন্ডিয়া তকমা নিয়ে আমেরিকায় রপ্তানি হয়, তাহলে কিন্তু সেই পণ্য ফেঁসে যাবে। মানে পুরো ব্যবস্থাটা নির্ভর করে রয়েছে একটা জটিল পদ্ধতির উপর, যাকে বলা হয় রুলস অফ অরিজিন, অর্থাৎ একটা পণ্যের প্রকৃত উৎপত্তি নির্ধারণের নিয়ম। এই প্রশ্নগুলির উত্তর সবসময় সাদা কালো হয় না, এর মাঝখানে থাকে একটা বিশাল ধূসর এলাকা, আর এই ধূসর মানে গ্রে এলাকাতেই দাঁড়িয়ে আছে ভারত। ভারত আর আমেরিকার সম্পর্ক এখন একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছে। একদিকে ভারত আমেরিকার কৌশলগত মিত্র, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবিলা করার প্রশ্নে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। প্রযুক্তি, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা গভীর হচ্ছে। অন্যদিকে বাণিজ্যের প্রশ্নে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। ট্রাম্পের নীতি বরাবরই বলে এসেছে বন্ধুত্ব আলাদা জিনিস আর বাণিজ্য আলাদা জিনিস। অর্থাৎ ভারত কৌশলগত বন্ধু হলেও যদি কোনো ভারতীয় সংস্থা মার্কিন শুল্ক আইন লঙ্ঘন করে, ওয়াশিংটন কিন্তু তাকে ছাড় দেবে না। এটাই ট্রাম্পের বহু পরিচিত ট্রানজাকশনাল ডিপ্লোমেসি বা লেনদেন ভিত্তিক কূটনীতি। এখন এই রহস্য কাহিনীর সব থেকে চমকপ্রদ প্রশ্নে আসা যাক। এই পুরো ঘটনাটা কি শুধু ভারতের জন্য বিপদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা বিশাল সুযোগও? এর উত্তরটা হচ্ছে দুটোই। প্রথমে বিপদের কথা বলা যাক। ভারতের সামনে তিনটি বড় ঝুঁকি রয়েছে। প্রথমত বাড়তি নজরদারি। ভারত থেকে আমেরিকায় পণ্য পাঠানো সংস্থাগুলোকে এখন হয়তো আরও বেশি কাগজপত্র জমা দিতে হবে, কাঁচামালের উৎস প্রমাণ করতে হবে এবং উৎপাদনের প্রতিটি ধাপ দেখাতে হবে। দ্বিতীয়ত বাড়তি শুল্কের ঝুঁকি। যদি মার্কিন কাস্টমস কোনো পণ্যকে সন্দেহ করে যে সেটা আসলে চীনা পণ্য, তাহলে সেই পণ্যের উপর বসতে পারে বাড়তি শুল্ক, এমনকি পূর্ববর্তী তারিখ থেকে প্রযোজ্য পেনাল্টিও। তৃতীয় এবং সবথেকে বড় ঝুঁকি ভারতের চায়না +1 সুযোগ হারানোর আশঙ্কা। যদি কোনো আন্তর্জাতিক সংস্থা মনে করে ভারতে উৎপাদন করলেও আমেরিকায় গিয়ে বাড়তি তদন্তের মুখে পড়তে হবে, তাহলে তারা হয়তো ভারতের বদলে অন্য কোনো দেশকে বেছে নেবে। কিন্তু এবার আসা যাক সুযোগের কথায়। যদি আমেরিকা সত্যি চীনা সরবরাহ ব্যবস্থা থেকে দূরে সরে যেতে চায়, তাহলে তার একটা বিকল্প দরকার, একটা সত্যিকারের বিশ্বাসযোগ্য বিকল্প উৎপাদন কেন্দ্র। আর এখানেই ভারত তার লাভ আদায় করে নিতে পারে। যদি ভারত তার সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ করতে পারে, যদি প্রমাণ করতে পারে যে তার কারখানায় সত্যিকারের দেশীয় উৎপাদন হচ্ছে, শুধু প্যাকেজিং বদল নয়, তাহলে এই গোটা সংকট ভারতের জন্য পরিণত হতে পারে সবথেকে বড় সুযোগে। চায়না +1 থেকে সত্যিকারের চায়না মাইনাস বাস্তবতায় রূপান্তরিত হতে পারে ভারত। কিন্তু একটা ভালো ডিটেকটিভ কাহিনীতেও একটা সতর্কবার্তা থাকে। গোয়েন্দারাও কিন্তু সবসময় নিখুঁত হন না, এআই হলেও নয়। বিশ্ব অর্থনীতি একটা বিশাল জটিল জাল। একটা পণ্য তৈরি হতে 5টা দেশ জড়িয়ে থাকতেই পারে। একটা যন্ত্রাংশ চীন থেকে আসতেই পারে, কারণ সেটা পৃথিবীর আর কোথাও এত সস্তায় বা এত পরিমাণে তৈরি হয় না। তাহলে সেই পণ্য কি নিজে নিজেই চীনা হয়ে যাবে? যদি ভারতীয় কারখানা সেই যন্ত্রাংশ ব্যবহার করে সম্পূর্ণ নতুন একটা পণ্য তৈরি করে, তাহলে সেটাকে কতটা ভারতীয় বলা উচিত? এই প্রশ্নের উত্তর কখনোই সহজ নয়। রুলস অফ অরিজিন অত্যন্ত জটিল একটা বিষয়, আর যেখানে জটিলতা থাকে সেখানে ভুলের সম্ভাবনাও থাকে। একজন সত্যিকারের ভারতীয় উৎপাদকও অন্যায়ভাবে সন্দেহ শিকার হতে পারেন শুধু এই কারণে যে তার কারখানায় কিছু চীনা যন্ত্রাংশ ব্যবহার করা হয়, যেটা আন্তর্জাতিক উৎপাদন ব্যবস্থায় প্রায় অনিবার্য। আর আমেরিকার এই অভিযান যত বাড়বে, ততই আন্তর্জাতিক ব্যবসার খরচ বাড়বে। প্রতিটি সংস্থাকে বাড়তি কাগজপত্র তৈরি রাখতে হবে, বাড়তি প্রমাণ জোগাড় রাখতে হবে, আর এই বাড়তি বোঝা কিন্তু শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ মানুষকেই। ট্রাম্প প্রশাসনের এই হাস্যকর এআই গোয়েন্দা এখন কাজ শুরু করে দিয়েছে। তাই এই কাহিনীটি এখানেই শেষ নয়, বরং বলা যায় এখান থেকেই সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে। আপনারা এই ব্যাপারে কি বলেন?
অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।